ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আবারও ফিক্সিং গুঞ্জন ডানা মেলল ঢাকা প্রিমিয়ার লিগে। সন্দেহজনক স্ট্যাম্পিং নিয়ে চলছে তুমুল সমালোচনা। গুলশান এবং শাইনপুকুরের সেই ম্যাচকে রীতিমতো লজ্জার বলছেন ক্রিকেটার। অন্যদিকে বিকেএসপিতে মোহামেডানের কাছে ৭৪ রানে হেরে পরের ম্যাচটাকে বাঁচা মরার লড়াইয়ে পরিণত করেছে অগ্রণী ব্যাংক। প্রাইম ব্যাংকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে আবাহনী। ছবিটা ক্রিকেটার শামসুর রহমান শুভর ফেসবুক ওয়াল থেকে নেয়া, কিন্তু স্টাম্পিংয়ের এই ছবিটা দিয়ে কেন সিরিয়াসলি শেম লিখলেন শুভ? ওই আউটের ভিডিও ফুটেজটা দেখা যাক। স্টাম্পিংয়ের দৃশ্যটা দেখে মনে একটু খটকা লাগলো কি? কোনো প্রশ্ন যদি মনে উঁকি দেয় তাহলে আবার ভালোভাবে দেখতে হবে ছবিটা। তবে তারও আগে গল্পটা শুরু থেকে শুরু করা যাক। ডিপিএলে ১০ম রাউন্ডের ম্যাচে মিরপুরে মুখোমুখি হয় গুলশান ও শাইনপুকুর। আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রান তুলে অল আউট হয় গুলশান ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়ায় শাইনপুকুর পৌঁছে যায় গন্তব্যের খুব কাছাকাছি। শেষ উইকেটে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান। হাতে তখনও ৪২ বল, আর তখনই শাইনপুকুরের টেলেন্ডার মিনহাজুল আবেদিন সাব্বিরের এই অদ্ভুতুড়ে আউট। ৪৪তম ওভারের প্রথম বলটি ওয়াইড লাইনের বেশ বাইরে ফেলেছিলেন নাঈম ইসলাম। স্বাভাবিকভাবে ওয়াইডের সংকেত দেন আম্পায়ার, কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলে লাইন মিস করে বসেন। তবে আউট থেকে বাঁচতে ব্যাটটা পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে একটু বাইরে রাখেন তিনি। অন্তত স্বাভাবিক চোখে দেখে তাই মনে হয়। ব্যাটটা চাইলেই ভেতরে প্রবেশ করাতে পারতেন কি মিনহাজুল? বিতর্ক আরও উস্কে দিয়েছে সেই ওভার শুরুর ঠিক আগের মুহূর্তের এই ছবি, যেখানে দেখা যায় শাইনপুকুরের ডাগ আউট থেকে একজন ক্রিকেটার পানি নিয়ে আসেন ক্রিজে, যেখানে মাঝখানে কয়েকজনের জটলায় প্রতিপক্ষের সাথেও কথা বলতে দেখা যায় তাকে। সবশেষে সেই দ্বাদশ ক্রিকেটার কথা বলেন স্ট্রাইকিং এন্ডে থাকা ব্যাটারের সাথে। প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই মেসেজে? যার ঠিক পরের বলেই বিতর্কিত স্টাম্পিং। মিনহাজুল সাব্বির ৩৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন, আর একই সঙ্গে মাত্র ৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় শাইনপুকুরকে। এই জয় সুপার সিক্সের লাইফ লাইন হয়ে এলো গুলশানের জন্য, নাকি নিজেদেরকে রেলিগেশনের ফাঁদে আটকে দিয়ে গুলশানের জন্য সেই লাইফ লাইন তৈরি করলো শাইনপুকুর? থেকে যায় প্রশ্ন। গেল এক যুগে প্রিমিয়ার লিগ ঘিরে যে ফিক্সিং, ম্যাচ দেয়া নেয়ার গুঞ্জন, তা কি এখনো চলছে নতুন বাংলাদেশে? তবে কি ঘুণে ধরা ঘরোয়া ক্রিকেটের উইপোকাটা এখনো জীবন্ত? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সর্বশেষ এনসিএলের ৭৮৫ রান করেও জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের দলের সুযোগ পাননি অমিত হাসান। নির্বাচকদের এমন সিদ্ধান্ত অবাক অমিতের এনসিএল কোচ সিলেট বিভাগের রাজিন সালে। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনও ছিলেন তিনি। প্রশ্ন তুলেছেন, ফার্স্ট ক্লাস না খেলেই যেখানে অনেকের অভিষেক হয়, সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে কেন অমিতকে খেলানো যাবে না? প্রথম শ্রেণীর ক্রিকেটে এক সময় ৮ ম্যাচে ৩টা ডাবল সেঞ্চুরি মেরেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। লাল বলে বাংলাদেশের সবচেয়ে বেশি গড়ের মালিকও ছিলেন সৈকত, এক সময় যার গড় ছিল প্রায় ৬০। এমন পারফরমেন্সের পরেও সাদা পোশাকের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ডানহাতি সুযোগ পেয়েছিলেন মোটে ৪ ম্যাচ। সৈকতের সেই রেকর্ড ভেঙেছেন অমিত হাসান। প্রায় ৫২ গড়ে ব্যাট করা অমিতই এই ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটার। মজার ব্যাপার, খুব একটা ভালো পারফর্ম না করেই, এমনকি নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলেই যেখানে ভুরি ভুরি ক্রিকেটারের ডেবিউ হচ্ছে, এমন পারফরমেন্সের পরও অমিত ব্রাত্য। অবাক যে কোচের অধীনে খেলে অমিত প্রথম শ্রেণীর ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেন সেই রাজিন সালেহ। অমিতকে রাখা হয়নি। এনসিএলেও ৭০০-র বেশি রান করেছেন, আপনাদের দলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন, হাইয়েস্ট রান গেটার ছিলেন। আপনার কি একটু অবাক লেগেছে কিনা? কিছুটা সারপ্রাইজ, কারণ হয়তোবা সিলেক্টররা ভালো চিন্তা ভাবনা করছেন, বাট আমি মনে করেছিলাম ও জিম্বাবুয়ে সিরিজে খেলবে। কারণ আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক প্লেয়ার খেলেছে যারা ফার্স্ট ক্লাস না খেলেও। অমিত হাসান তো আসলে লাস্ট ৫ বছর সে কন্টিনিউ একটা জায়গায় কনসিস্টেন্ট পারফর্ম করছে, এবং আপনি যদি একটা টেস্ট প্লেয়ার রেডি করতে চান, অবভিয়াসলি জিম্বাবুয়ের মতো এরকম একটা টিমের সাথে তাকে খেলে রেডি করাটা খুব আমার মনে হয় যে যুক্তিযুক্ত হবে। বাট কেন খেলায় না, হয়তো বা সিলেক্টররা হয়তো সেকেন্ড টেস্টের জন্য হয়তো চিন্তা করতে পারেন। প্রশ্ন উঠতেই পারে, সবশেষ এনসিএলে ৭৮৫ রান করা অমিত তো জাতীয় দলের সুযোগটা ডিজার্ভ করতেন। যোগ্য হওয়ার পরও সুযোগ না পাওয়া কতখানি হতাশার।
একটা ডিজার্ভিং প্লেয়ার যদি ওই জায়গায় যদি আরেকটা পারফর্মার থাকে তাহলে তাকে নেওয়াটা ভেরি ডিফিকাল্ট, তার অপরচুনিটিটা অন্য জায়গায় দিতে হয়। তো আমার মনে হয় যে অমিত হাসানের জায়গায় হয়তো বা আরেকজন আছেন যারা কারেন্ট ন্যাশনাল প্লেয়ার ভালো খেলছে। অমিত হাসান কিন্তু ওনারা চিন্তাভাবনা করছেন এর জন্য ওটা হয়তো বা টিমে ওই অপরচুনিটি আসবে, ওই পারফর্ম করে হয়তো বা সে আবার ন্যাশনাল টিমে চান্স পাবে। জানা গেছে অমিত যেখানে ব্যাট করেন সেই টপ অর্ডারে শান্ত মুমিনুলরা থাকায় নির্বাচকরা এখনই তাকে সুযোগ দিতে পারছেন না। তাদের ভাবনায় অমিতকে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে সুযোগ দিয়ে বাজিয়ে দেখা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার। ডিপিএল থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়াকে চ্যালেঞ্জিং বলছেন মুমিনুল হক। এরপরও 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে চান টাইগারদের সাবেক ক্যাপ্টেন। আগামী 15 এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। নাজমুল হোসেন শান্তর ঢাকা প্রিমিয়ার লিগ মিশন প্রায় শেষের পথে। লিগ পর্বের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেই এই মৌসুমের ডিপিএল থেকে সাইন অফ করবেন টাইগার ক্যাপ্টেন। কেননা দিন 10 বাদেই শুরু জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ। সেই ডিপিএল এর মাঝেই দেশসেরা কোচ বাংলাদেশের বর্তমান সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে পরিকল্পনা সেরে নিলেন শান্ত। লম্বা সময় ধরে সাদা বলের ক্রিকেট খেলার পর লাল বলের ক্রিকেটে ফিরতে কিংবা মানিয়ে নিতে হলে সঠিক পরিকল্পনা আর তার বাস্তবায়ন তো জরুরি। লাল বলে খেলা তো ডিফারেন্ট, এখন লাল বলে আগে যারা খেলছিল তারা আবার নতুন করে শুরু করতে হবে। আর টেস্টে যেহেতু আবার 4 মাস পরে শুরু, 4 মাস পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করা। অবশ্যই আমরা যাওয়ার আগে মানে শুরু করার আগে হয়তো 6-7 দিন একটা ক্যাম্প মানে একটা প্রিপারেশন তৈরি করতে পারবো। তো আশা করি আমরা টিম ওয়াইজ ভালো কিছু করতে পারবো। গত বছর টেস্ট ক্রিকেটে বেশ ভালো করেছেন মুমিনুলরা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে টেস্ট হারানো। তবুও সাবেক এই টেস্ট ক্যাপ্টেন তৃপ্ত নন, এখনো তার আক্ষেপের জায়গায় সাউথ আফ্রিকা সিরিজ। আমার কাছে মনে হয় না ভালো খেলেছে। যদি আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম, তাহলে হয়তো আমি বলতে পারলাম যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে। আগের বছরের মতো এই বছরও অনেকগুলো টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সেগুলোতে ভালো পারফরমেন্স করতে চান মুমিনুল, বিশেষ করে জিম্বাবুয়েকে করতে চান হোয়াইট ওয়াশ। আমরা 10টা টেস্ট ম্যাচ ছিল, তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি। অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। তো দিন শেষে কিন্তু এর আগের বছর আমরা 8 নম্বরে ছিলাম, এবারও 8 নম্বরে ছিলাম। তো আমার কাছে মনে হয় আমরা খুব একটা ইমপ্রুভ করিনি, শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে, এটাই, আর কিছু না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বিকেএসপি, সাভার। সতীর্থ বুকায়ো সাকার পরামর্শেই প্রথম ফ্রি কিকে সরাসরি গোলের শট নেন ডেকলান রাইস। জন্ম দেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্তের। সে আত্মবিশ্বাস থেকে দ্বিতীয় ফ্রি কিকে গোল করে স্বপ্নময় এক রাত পার করেছেন আর্সেনালের এই মিডফিল্ডার। এমিরেটস স্টেডিয়ামে ক্যারিয়ারের 339তম ম্যাচে এসে প্রথমবার ফ্রি কিকে সরাসরি গোল পান রাইস। ডেকল্যান রাইস ফুটবল দুনিয়ায় ঠিক এই সময়টায় সবচেয়ে আলোচিত নাম। বুধবার রাতে অবিস্মরণীয় 2টি গোল করেছেন আর্সেনালের এই মিডফিল্ডার। রাইসের অতিমানবীয় পারফরমেন্সে ঘরের মাঠ এমিরেটসে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 3-0 গোলের জয় পেয়েছে মিকেল আর্টেটার দল। রাইসের ক্যারিয়ারে এ যেন বিস্ময়কর এক রাত। ক্যারিয়ারে বহুবার ডিরেক্ট ফ্রি কিক নিলেও পাননি গোলের দেখা। 339তম ম্যাচে এসে সেই অপেক্ষার প্রহর শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেই। 58 মিনিটে রিয়ালের তৈরি করা মানব প্রাচীরের ডান দিক থেকে ঘুরে বল গিয়ে জড়ায় জালে। তাতেই প্রতিপক্ষের সবাইকে দর্শক বানিয়ে অবিশ্বাস্য এক গোলে দলকে লিড এনে দেন রাইস। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি জানান, প্রথম গোলের আগে তার ভাবনায় ছিল বক্সে ক্রস করা। পরবর্তীতে সতীর্থকেও সেখানে হেড করে গোলের চেষ্টা করবেন, কিন্তু রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার পজিশন দেখে আর সতীর্থ বুকায়ো সাকার পরামর্শে সিদ্ধান্ত বদলে ফেলেন এই মিডফিল্ডার। আমরা ক্রস করতে চেয়েছিলাম, কিন্তু গোলবারের সামনের প্রতিপক্ষের গড়া দেয়াল আর গোলরক্ষকের পজিশন দেখলাম। সাকা আমাকে বলল আমি যদি আত্মবিশ্বাসী হই তাহলে সরাসরি শটই যেন নেই। এরপর আমি ওয়ালের আউটসাইড দিয়ে শট মারলাম আর সেটা গোল হয়ে গেল। ফ্রি কিক থেকে ক্যারিয়ারে প্রথম গোলের পরই আত্মবিশ্বাসের পারদটা চূড়ায় ওঠে রাইসের। সেই আত্মবিশ্বাস থেকেই মেরেছিলেন পরের শট। দ্বিতীয় ফ্রি কিক থেকে গোল পেতে রাইসের সময় লাগলো মোটে 12 মিনিট। বারের ডান দিক থেকে ওপরের পোস্টে কোণা দিয়ে বল জালে জড়াতেই উল্লাসে মাতে গানার্সরা। আমার মধ্যে তখন পূর্ণ আত্মবিশ্বাস ছিল। আমি মেরেছি, আমি রোমাঞ্চিত এবং অনেক খুশি, আনন্দে আত্মহারা হয়ে গেছি।
আমি যা করেছি কয়েক বছর পরেও আমাকে তা নাড়া দেবে। প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ফ্রি কিক থেকে সরাসরি 2 গোল করেন রাইস। তার জ্বলে ওঠার রাতে যে এবার সেমির স্বপ্ন বুনছে আর্সেনাল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড। অপর ম্যাচে পিএসজি আতিথ্য নেবে অ্যাস্টন ভিলাকে। দুটি ম্যাচে শুরু হবে রাতে 1টায়। চলতি আসরের প্রথম পর্বে ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়েছিল বার্সেলোনা, তবে সেই জয়কে বড় করে দেখছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে সতর্কতার দল লা লিগায় বেশ ছন্দে আছে কাতালানরা। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। বিপরীতে বুন্দেসলিগায় ভালো অবস্থান নিয়ে নেই ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলে 8 নম্বর অবস্থান দলটির। চলতি সপ্তাহে বড় একটি ধাক্কা খেয়েছে তারা। হাঁটুর গুরুতর চোটে মৌসুমের শেষ হয়ে গেছে সেন্টার ব্যাক নিকো স্লাটারবেকার। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, স্টে টিউনড। এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ সংস্কারের পর আবারও ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। এই মাঠকে ঘিরে 1 জুন থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। ঘাস নিয়ে সমস্যা দেখা গেল ম্যাচের আগেই তা প্রস্তুত হবে বলে বিশ্বাস তার। এদিকে শিডিউল ব্যস্ততার জন্য এবারও হামজা চৌধুরীকে নিয়ে দর্শকদের জন্য আলাদা কোনো আয়োজন থাকছে না বাফুফের। 10 জুন এএফসি কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই আবারও ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। মাঠ তদারকিতে সচেষ্ট বাফুফের প্রতিনিধি দল পুরো স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। 1 জুন থেকে জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। 10 জুনের জন্য বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ঢাকা স্টেডিয়াম ফিক্সড। আমরা চেষ্টা করব জুনের 5-6 তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে দুশ্চিন্তার কারণ হচ্ছে স্টেডিয়ামের ঘাস। তার থেকে বড় বিষয় এখন পর্যন্ত গ্রাউন্ডস কমিটি গঠন করতে পারেনি বাফুফে। পাশাপাশি মাউন্ট ও ক্যানোপিতে জায়গা পেতে যাওয়া ফ্লাডলাইটের বিষয়ে বুয়েটের উপর আস্থা রাখছেন বাফুফে বস। বুয়েট সিন্স একটা সিস্টেমকে ওরা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে ওকে করে দিয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। অ্যাজ লং এজ ঠিকমতো লাইটিং আমরা পাই, অ্যাজ লং এজ লাইটিংয়ের কোনো শ্যাডো বা শেড না থাকে, আমরা স্যাটিসফাইড থাকবো। আমি ঘাস এক্সপার্ট না, আমি মাঠ এক্সপার্ট না। যারা এক্সপার্ট, যারা টেকনিশিয়ান, তাদের উপরে আমরা আস্থা রাখছি। ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে যেই স্ট্যান্ডার্ড দরকার সেই স্ট্যান্ডার্ডে আমাদের ফিল্ড রেডি হয়ে যাবে জুন 1 তারিখের আগেই। দেশের ফুটবলে হামজা চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবারও হতাশা সঙ্গী হচ্ছে ফুটবল প্রেমীদের। সিঙ্গাপুর ম্যাচের পর সাফ চ্যাম্পিয়নশিপের ব্যস্ততার কারণে দর্শকদের জন্য থাকছে না আলাদা কোনো আয়োজন। মনে রাখতে হবে যে আমাদের নেক্সট ম্যাচ কিন্তু হলো আবার সাফ কম্পিটিশন। তো আমরা ক্যাম্পে কি ব্রেক দিব নাকি ম্যাচের পরপর ক্যাম্প রিজিউম করব, সেই সিদ্ধান্ত এখনও আমাদের হয় নাই। বাট ক্যাম্পে থাকা যে অবস্থায় কোনো প্লেয়ারই বাইরে বা অন্য কোনো কাজ করতে পারবে না। নতুন কমিটির অধীনে ফুটবলে দৃশ্যমান পরিবর্তনের লক্ষ্য সভাপতি তাবিত আওয়ালের। সেজন্য প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেওয়ার তাগিদ বাফুফে বসের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। তুমি থাকলে বাংলাদেশের বিপক্ষেও হারবে পাকিস্তান। আকিব জাভেদকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বাসিত আলী। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের ব্যর্থতার পর প্রধান নির্বাচককে নিয়ে সমালোচনা করেন সাবেক এই ক্রিকেটার। পাওয়ার হিটিংয়ে জোর দেওয়ার পাশাপাশি পিসিবি প্রেসিডেন্টকে টি10 লিগ চালুর পরামর্শ দিয়েছেন বাসিত। পাকিস্তানের পারফরমেন্স নিয়ে সমালোচনার টেবিল গরম করাটা যেন নিত্যদিনের ঘটনা। দেশটির সাবেক ক্রিকেটাররা হরহামেশাই তর্কযুদ্ধে তুলোধুনো করেন ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তাদের। এবার প্রধান নির্বাচক আকিব জাভেদের পদত্যাগের দাবি করলেন বাসিত আলী। এদিকে দলে অসামঞ্জস্যতার অভিযোগ এনে নির্বাচকদের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশকে নিয়ে হুঁশিয়ারি দেন সাবেক এই ক্রিকেটার। এফটিপি অনুযায়ী আগামী মাসে 5 ম্যাচ টি20 খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। আকিব নির্বাচনের দায়িত্বে থাকলে সেই সিরিজেও হারবে পাকিস্তান, ভাবনা বাসিত আলীর। নির্বাচক কমিটির পদত্যাগ করা উচিত। কিভাবে দল বানাতে হয় সেটা তারা জানে না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এ পর্যন্ত পুরোটাই ফ্লপ শো। এমনকি টমেটো বিক্রেতা পর্যন্ত জিজ্ঞেস করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে স্পিনার নেওয়া হলো না কেন। আকিবের সরে দাঁড়ানো উচিত। তুমি 4 মাস থাকলে বাংলাদেশের বিপক্ষেও হারবে। দলে সাফল্য পেতে পাকিস্তানকে পাওয়ার হিটিংয়ে আরও জোর দেওয়ার আহ্বান জানান বাসিত আলী। পিসিবি চেয়ারম্যানের টি10 টুর্নামেন্ট আয়োজন করা উচিত। বাবর রিজওয়ান, ইমামুল হক, সালমান আগা, তৈয়ব তাহির ও আবদুল্লাহ শফিকের পাওয়ার হিটিং শেখা প্রয়োজন। গেল ডিসেম্বরে জেসন গিলেস্পির পদত্যাগের পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান আকিব। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে আয়োজক দেশ পাকিস্তান। সবশেষ নিউজিল্যান্ড সফরে 5 ম্যাচের টি20 সিরিজ 4-1 হারের পর ওয়ানডেতেও 3-0 হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে আম্পায়ার গাজী সোহেলকে। বিকেএসপির 3 নম্বর মাঠে মোহামেডান এবং অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে হয় এই ঘটনা, যেখানে টস শেষে মাঠে নামার পরে তীব্র মাথা ব্যথা অনুভব করেন গাজী সোহেল। ফলে ম্যাচে আম্পায়ারিং করতে নামা হয়নি তার। শেষ পর্যন্ত ম্যাচে সোহেলের পরিবর্তে আম্পায়ারিং করেছেন শফিউদ্দিন আহমেদ। আর গাজী সোহেলকে নেওয়া হয় বিকেএসপি মেডিকেল সেন্টারে, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকের ধারণা ঘুম কম হওয়ার কারণে এমন হয়েছে। এর আগে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাকের শিকার হন মোহামেডান ক্যাপ্টেন তামিম ইকবাল। উনি ভার্টিগো এবং ওনার একটু হেডেক হচ্ছিল। তো আমাদের এখানে যে বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন ডাক্তার আহমদ সামিরুল্লাহ, তারপর আমাদের এখানে মেডিকেল অফিসার ডাক্তার শামীম রহমান এবং ডাক্তার স্মৃতি, 3 জনই এখানে ছিলেন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের মতে যে ওনার একটু ঘুমটা পরিমিত হলে ঠিক হয়ে আসবে। তো এই জন্য আমরা ওনাকে আমাদের সম্মানিত ট্রেনিং স্যারও আসছিলেন, তো এসে মোটামুটি স্যাররা সবারই নির্দেশে ওনাকে একটু বিশ্রামে রাখা হয়েছে। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।